15 বছর আগে বাংলা চলচ্চিত্র জগতে মুক্তি পেয়েছিল গান্ডু। এই ছবিটি তখনকার সময় বাংলা সিনেমার প্রেক্ষাপটকে সম্পূর্ণভাবে বদলে ফেলেছিল। পরিচালনা করেছিলেন কৌশিক মুখার্জি, অর্থাৎ যাকে আমরা সকলে কিউ নামে চিনি। আজ 15 বছর অতিক্রান্ত। 15 বছরে আমরা কিউকে এক একজন এক একটা রূপে দেখেছি। কেউ দেখেছে তাকে বাংলা পরিচালক হিসেবে, কেউ তাকে দেখেছে আন্তর্জাতিক স্তরেও পরিচালনা করতে, আবার কখনো তাকে দেখা গেছে র্যাপার হিসেবে, কিন্তু বর্তমানে তাকে দেখা যাচ্ছে ফ্যাশন ডিজাইনার হিসেবে। 15 বছরের পরিচালক থেকে ফ্যাশন ডিজাইনার জার্নিটা আজকে সম্পূর্ণটা আমরা জেনে নেব কিউ এর মুখ থেকে। আমি মোনালিসা, ইনস্ক্রিপ্টের পক্ষ থেকে আমি রয়েছি, আজ আমাদের সঙ্গে রয়েছেন কিউ। তার থেকেই শুনে নেব তারই জার্নিটা। এক নম্বর তো যেটা নিয়ে মেজরলি একটা প্রবলেম আমি দেখি, সেটা হচ্ছে যে 15 বছর আগেও যেটা ছিল এখনো তাই আছে, যে এটা যে অ্যাকচুয়ালি বাংলা একটা সিনেমা, যেটা বাংলা সিনেমার ইন্ডাস্ট্রি কিংবা বলুন যে পরিকাঠামোটা আগেও ছিল এখনো আছে, তার মধ্যেই এক্সিস্ট করছে, তার বাইরে নয়। সেটার হয়তো প্রান্তিক একটা দিকে এক্সিস্ট করছে, এবং সেইটাকে কখনোই কোনো রকম ভ্যালিউ সেভাবে দেওয়া হয়নি, আগেও হয়নি, এখনো হচ্ছে না। আমরাই নিজেরা বলছি আর কি। এছাড়া খুব একটা কিছু মানে যে ইম্প্যাক্টটা ধরুন দর্শকের মধ্যে হয়েছে, যেটা আমরা জানি সবাই, সেইটা আমরা কালচারালি, সোশ্যালি কালচারালি সেই জিনিসটা আমরা পাইনি, কিংবা সেটা হয়নি। এবং এইটা আমার এখন একটা ইম্পর্টেন্ট রিসার্চের অঙ্গ, যে কেন হচ্ছে না এবং কি করলে সেটাকে অন্যভাবে লোকে দেখতে পাবে যে এটাও একটা বাংলা সিনেমা। আদারওয়াইজ বাংলা সিনেমাতে কি হচ্ছে কিংবা তখন কি ছিল এখন কি আছে, সেটার মানে হয়ে চলেছে। এই বছর তো খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং বছর, কারণ 3-4টে বাংলা সিনেমা ভালো ফেস্টিভ্যালে দেখানো হয়েছে। ভারতীয় ছবিও একটা দারুণ পরিচিতি পাচ্ছে, আন্তর্জাতিক মানের ছবি আমরা বানাতে পারছি। কিন্তু যে ছবিগুলো ওখানে যাচ্ছে, যেগুলো গ্লোবাল কোয়ালিটি স্ট্যান্ডার্ড, সেগুলো কখনোই বাংলাতে চলছে না। সেটা যে না চললে যেটা হবে, এরকম সিনেমা বানানো চিরকালই প্রবলেম ছিল, শক্ত ছিল, উত্তরোত্তর আরো শক্ত হয়ে যাচ্ছে। কারণ আমি তো বাংলা সিনেমা করব বলেই ফিল্ম মেকার হয়েছিলাম, রাইট? এবার সিনেমা এমন একটা ক্রাফট যেটা ল্যাঙ্গুয়েজ বেসড নয়, মানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ। ফলত ভাষার প্রয়োগ যাই হোক না কেন, ফাইনালি সেটা সিনেমার ল্যাঙ্গুয়েজ। এবারে আমার ক্ষেত্রে সেটা চিরকালই আমি দেখেছিলাম যে বাংলাটাকে আমি ভাষাটাকে প্রচন্ড ভালোবাসি, এবং একটা টাইপের ভাষা আমি নিজের বলে মনে করি, এবং সেইটাতেই আমার ভাবনা চিন্তা এবং প্রয়োগ। তো সেটা তো থামবে না, সেটা থামানো যায়ও না, এবং সেটা চলতেই থাকবে। এবারে গত 7 বছর ধরে আমি একটা কাইন্ড অফ ব্রেক নিয়েছিলাম এটার থেকে, কারণ আমি প্রচুর প্রডিউস করেছি, এবং যে পরিমাণে আমি প্রডিউস করেছি সেই পরিমাণে আমি দেখেছি যে জিনিসটা পাওয়ার দরকার ছিল সেটা পাচ্ছি না, যে রসদটা না পেলে চলে না। আমরা অরজয়েন্ট হিসেবে গত 20 বছর ধরে অ্যাক্টিভলি কলকাতায় কাজ করছি। আন্তর্জাতিক মানের ফিল্ম, ডকুমেন্টারি বলুন, শর্ট ফিল্ম বলুন, ফিচার ফিল্ম বলুন, আমরা প্রত্যেকটা জনারের জিনিস বানিয়েছি, বিভিন্ন ধরনের ভাবের ছবি বানিয়েছি, এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা একটা দেখেছি যে আন্তর্জাতিক মানটা যাতে রাখা যায়। সেটা কিভাবে প্রুফ হয়, যে একটা বড় ফেস্টিভ্যালে দেখালো কিংবা একটা কিউরেটেড হলো। এর মধ্যেও একটা বড় কাজ হয়েছিল যে টেকনিক্যালি আমরা কিভাবে ডিস্ট্রিবিউশনটাকে আরো ডেমোক্রেটিক করতে পারি, আরো গণতান্ত্রিক করতে পারি। কারণ সিনেমার ডিস্ট্রিবিউশন চিরকালই খুব চাপের ব্যাপার, এবং এখনো তাই।
কিছু মুষ্টিমেয় লোকজন তারা সেটাকে কন্ট্রোল করে এবং বাকি সবাইকে ঢুকতে দেয় না। ঢুকতে গেলে বিভিন্ন জিনিস করতে হয়, যেগুলো করতে আমরা প্রস্তুত ছিলাম না। এই কারণেই গান্ডু আপনারা দেখেছেন, সবাই দেখেছে, এবং ঘরে ঘরে মানে বাথরুমে বাথরুমে গান্ডু দেখেছে লোকে। তার কারণটা ছিল যে ইন্টারনেটের ওই সময়, ব্রডব্যান্ডের সময় আমরা পাইরেট বের সাথে কাজ করেছি। আবার ঠিক সেই মতনই 6 বছর পরে, 5 বছর পরে 2011-তে পাইরেট বেতে গান্ডু এবং 2016-তে নেটফ্লিক্সে সমস্ত ছবি। বাংলা সিনেমা দিয়ে নেটফ্লিক্স এশিয়াতে লঞ্চ করেছিল। এই ব্যাপারগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় ডেফিনেটলি একটা কালচারাল মার্কার হিসেবেও ধরা যেতে পারে, কারণ এ ধরনের কাজ আগে হয়নি এবং আমরা এখনো চেষ্টা করছি যে সেই ধরনেরই কাজ আবার করতে। আমি আরেকটা সিনেমা এখন শেষ করছি। এই সিনেমাটা সিনেমা হওয়ার কথা ছিল না, কিন্তু কোনো একটা ভাবে সে সিনেমাটা হয়ে গেছে এবং এখন প্রায় শেষের মুখে আমরা, এবং আমি চেষ্টা করছি এবারে যে কমপ্লিটলি একটা অন্য রাস্তা দেখতে। আগে যেরকম আমরা সব প্রথমেই ফেস্টিভ্যালে দেখাতাম, আন্তর্জাতিক জায়গায় দেখাতাম, সেগুলো না করে আমরা সোজা বাংলা সিনেমা বাঙালিদের দেখাতে চাই। ওটাকে নিয়ে তো কিছু বলা যাবে না। এই গত 7 বছরে বিভিন্ন ধরনের এ ধরনের ব্যাপার হয়েছে এবং তার পেছনে আমার নিজস্ব ধারণা একটা ডেফিনিট রাজনৈতিক ব্যাপার আছে, কারণ আমি খুব ক্লিয়ারলি একটা পক্ষে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি, আমার বিশ্বাসের ওপরেই বেস করে আমার সমস্ত কাজ, এবং সেই বিশ্বাসের জায়গাটাকে বিভিন্নভাবে টার্গেট করা হয়েছে ওভার দ্য লাস্ট 5 ইয়ার্স। আমাকে শুধু আমার কিংবা আমার কাজকে শুধু নয়, আমার বিভিন্ন বন্ধু বান্ধব যারা এই ধরনের একটা বিশ্বাসে বিশ্বাসী, তাদের কাজকে আটকানো হয়েছে কিংবা বেরোতে দেওয়া হয়নি। এই জিনিসটা অনেকগুলো হয়েছে। এটা একটুখানি ডেপথে দেখলেই বোঝা যাবে যে এমন কোনো ডিরেক্টর নেই হয়তো যার জিনিসপত্র চাপা হয়নি লাস্ট 5 বছরে। সুতরাং সেদিক থেকে কিছু বলার নেই। এইগুলোর থেকেই তো আমরা শিক্ষা পেয়ে এখন কি করব সেটা ঠিক করছি। আবার একটা ব্যাপার যে প্রথম ভারতীয় হিপ হপ সিনেমা বললে অধিকাংশ বাঙালি বলবে গালি বয়। আনফর্চুনেট সেটা, কারণ একেবারেই সেটা সত্যি নয়। প্রথম ভারতীয় হিপ হপ ছবি হচ্ছে গান্ডু, কারণ গান্ডু র্যাপারকে নিয়ে, এবং সে র্যাপারের নাম গান্ডু, সে বাংলায় র্যাপ করে। এবং বলিউড অধিকাংশ সময় যেটা করে যে পুরো জিনিসটাকে খেলো করে দেয়, সেইটাই আবার করতে পেরেছে তারা খুব ভালোভাবে। একটা দারুণ জিনিস হচ্ছিল ওই সময়, গালি বয় এসে সেটাকে কমপ্লিটলি ডিস্ট্রয় করে দেয়। কিন্তু তার পরবর্তী জায়গায় যেটা দেখা যায় যে আরো প্রায় 8-10 বছর লাগে সেটা হতে, সেটা হচ্ছে যে হিপহপ থেমে থাকে না, র্যাপ থেমে থাকে না। এই মুহূর্তে হিন্দি, মারাঠি, পাঞ্জাবি, মালয়ালম, তামিল, তেলেগু, উড়িয়া, অহমিয়া, সমস্ত ভাষায় আন্তর্জাতিক মানের র্যাপ করা হচ্ছে। ওকে, ইটস হ্যাপেনিং অল ওভার দ্য কান্ট্রি। একমাত্র বাংলায়, যেখানে আমরা 15 বছর ধরে র্যাপ করছি, সেটাকে মেন স্ট্রিমে ঢুকতে দেওয়া হচ্ছে না কিছুতেই। তো এটাও একটা লড়াই। এবারে এই লড়াইটা নেক্সট স্টেজে আমরা এখন পৌঁছেছি, যখন আমরা ঠিক করেছি যে এইবারে আমরা একটু অর্কেস্ট্রেটেড ওয়েতে, অর্গানাইজড ওয়েতে আমরা পুরো সিনটাকে একটু পুশ করতে চাই, যেটা আপনি দেখে হয়তো উল্লেখ করছেন সেটা সম্পর্কেই। আমার নিজস্ব জার্নি শুরু হয় গান্ডু থেকেই। আমি র্যাপার ছিলাম না, টুকটাক গান ফান গাইতাম। আমার মিউজিশিয়ান হওয়ার খুব শখ ছিল, কিন্তু আই এম ফেল্ড মিউজিশিয়ান, এবং সেখান থেকেই আমার মিউজিশিয়ানদের সাথেই বেশি বন্ধুত্ব, কারণ আমি তাদের সঙ্গ করতে আমার অনেক বেশি ভালো লাগে। আমার বন্ধু নীল, তার ব্যান্ড 5 লিটল ইন্ডিয়ান্স, তারাই গান্ডুর মিউজিক করেছিল। ওই ব্যান্ডের সাথেই আমি হঠাৎ করে র্যাপ করতে আরম্ভ করি। আমি একটা গান লিখেছিলাম, সেটা নীল জানতো, এবং উই স্টার্টেড জ্যামিং। ইট সাউন্ডেড গ্রেট, এবং আমাদের ইমিডিয়েটলি আমাদের গান্ডু সাউন্ড ট্র্যাকটা করতে উদ্যোগ নিলাম আমরা আর কি তখন, এবং দ্যাট স্টার্টেড অফ মাই র্যাপ ক্যারিয়ার। তারপরে গান্ডু বেরোবার পরে আমরা বিরাটভাবে
সারা পৃথিবীতে ট্রাভেল করি, বিভিন্ন জায়গায় আমরা পারফর্ম করি। গান্ডু সার্কাস বলে একটি ব্যান্ড ছিল, আমি, নীল আর জীবরাজ সিং। জীবরাজ যে পারেখ অ্যান্ড সানসে ছিল, তার আগে স্কিনি অ্যালিতে বাজাতো, দারুণ দুর্ধর্ষ প্রডিজি ড্রামার, কলকাতার ছেলে। এবং আমরা 2012 থেকে ইলেকট্রনিক ভাবে প্রস্তুতি করছি, মানে প্রেজেন্টেশন করছি। 2012-তে আমরা এবলটন লাইভ টাইভ নিয়ে পারফর্ম করতাম। এখন আমার ব্যান্ডের নাম ডেথ বাই অঞ্জুনা। আমি গত 12 বছর ধরে গোয়াতে আছি, তাই গোয়ার অ্যাটমসফেরিক্স এবং সাউন্ড এবং চিন্তাধারা, বিচারভঙ্গি, এগুলো বিভিন্নভাবে আমাকে ইনফ্লুয়েন্স করেছে। কিন্তু আমি এখনো বাংলায় লিখি, মূলত বাংলায় লিখি, তাই সেইখানে বাংলা গানে সেইটাকে প্রয়োগ করার চেষ্টা করছি। এই হচ্ছে আমাদের এই মানে মিউজিক্যালি এই খবর আর কি। আমরা অরজয়েন্ট হিসেবে গত 20 বছর ধরে অ্যাক্টিভলি কলকাতায় কাজ করছি। আন্তর্জাতিক মানের ফিল্ম, ডকুমেন্টারি বলুন, শর্ট ফিল্ম বলুন, ফিচার ফিল্ম বলুন, আমরা প্রত্যেকটা জনারের জিনিস বানিয়েছি, বিভিন্ন ধরনের ভাবের ছবি বানিয়েছি। এবং প্রত্যেকটা জায়গাতেই আমরা একটা দেখেছি যে আন্তর্জাতিক মানটা যাতে রাখা যায়। সেটা কিভাবে প্রুফ হয়, যে একটা বড় ফেস্টিভ্যালে দেখালো কিংবা একটা কিউরেটেড হলো। এর মধ্যেও একটা বড় কাজ হয়েছিল যে টেকনিক্যালি আমরা কিভাবে ডিস্ট্রিবিউশনটাকে আরো ডেমোক্রেটিক করতে পারি, আরো গণতান্ত্রিক করতে পারি। কারণ সিনেমার ডিস্ট্রিবিউশন চিরকালই খুব চাপের ব্যাপার, এবং এখনো তাই। কিছু মুষ্টিমেয় লোকজন তারা সেটাকে কন্ট্রোল করে এবং বাকি সবাইকে ঢুকতে দেয় না। ঢুকতে গেলে বিভিন্ন জিনিস করতে হয়, যেগুলো করতে আমরা প্রস্তুত ছিলাম না। এই কারণেই গান্ডু আপনারা দেখেছেন, সবাই দেখেছে, এবং ঘরে ঘরে, মানে বাথরুমে বাথরুমে গান্ডু দেখেছে লোকে। তার কারণটা ছিল যে ইন্টারনেটের ওই সময়, ব্রডব্যান্ডের সময় আমরা পাইরেট বের সাথে কাজ করেছি। আবার ঠিক সেই মতনই 6 বছর পরে, 5 বছর পরে 2011-তে পাইরেট বেতে গান্ডু, এবং 2016-তে নেটফ্লিক্সে সমস্ত ছবি। বাংলা সিনেমা দিয়ে নেটফ্লিক্স এশিয়াতে লঞ্চ করেছিল। এই ব্যাপারগুলো আমাদের কাছে খুব ইম্পর্টেন্ট। আমার মনে হয় ডেফিনেটলি একটা কালচারাল মার্কার হিসেবেও ধরা যেতে পারে, কারণ এ ধরনের কাজ আগে হয়নি, এবং আমরা এখনো চেষ্টা করছি যে সেই ধরনেরই কাজ আবার করতে। আমি আরেকটা সিনেমা এখন শেষ করছি। এই সিনেমাটা সিনেমা হওয়ার কথা ছিল না, কিন্তু কোনো একটা ভাবে সে সিনেমাটা হয়ে গেছে, এবং এখন প্রায় শেষের মুখে আমরা। এবং আমি চেষ্টা করছি এবারে যে কমপ্লিটলি একটা অন্য রাস্তা দেখতে। আগে যেরকম আমরা সব প্রথমেই ফেস্টিভ্যালে দেখাতাম, আন্তর্জাতিক জায়গায় দেখাতাম, সেগুলো না করে আমরা সোজা বাংলা সিনেমা, বাঙালিদের দেখাতে চাই। আমি তো বাংলা সিনেমা করব বলেই ফিল্ম মেকার হয়েছিলাম, রাইট? এবার সিনেমা এমন একটা ক্রাফট যেটা ল্যাঙ্গুয়েজ বেসড নয়, মানে ল্যাঙ্গুয়েজটা হচ্ছে সিনেমাটিক ল্যাঙ্গুয়েজ। ফলত ভাষার প্রয়োগ যাই হোক না কেন, ফাইনালি সেটা সিনেমার ল্যাঙ্গুয়েজ। এবারে আমার ক্ষেত্রে সেটা চিরকালই আমি দেখেছিলাম যে বাংলাটাকে আমি ভাষাটাকে প্রচন্ড ভালোবাসি, এবং একটা টাইপের ভাষা আমি নিজের বলে মনে করি, এবং সেইটাতেই আমার ভাবনা চিন্তা এবং প্রয়োগ। তো সেটা তো থামবে না, সেটা থামানো যায়ও না, এবং সেটা চলতেই থাকবে। এবারে গত 7 বছর ধরে আমি একটা কাইন্ড অফ ব্রেক নিয়েছিলাম এটার থেকে, কারণ আমি প্রচুর প্রডিউস করেছি, এবং যে পরিমাণে আমি প্রডিউস করেছি সেই পরিমাণে আমি দেখেছি যে জিনিসটা পাওয়ার দরকার ছিল সেটা পাচ্ছি না, যে রসদটা না পেলে চলে না। বল খরচ কম হবে। আচ্ছা, আপনি একটা খুব স্পেসিফিক পয়েন্টে চলে গেছেন। গত অ্যাটলিস্ট টেকনিক্যালি স্পিকিং 2016 থেকে আমি গার্বেজের উপরে কাজ করছি, এবং এখনো করি। আমার ধারণা আমার সারা জীবনটাই ওইটাই মেন সাবজেক্ট, কিন্তু সেটা হয়তো বিতর্কিত হবে। আমি জল নিয়ে
এক্স্যাক্টলি ভাবিনি, কিন্তু আমাদের যে প্রসেসটা এবং আমাদের যা ডেলিভারিটা সেটা কমপ্লিটলি ইকো সেন্সিটিভ। আমি এটাও বিশ্বাস করি যে এই মুহূর্তে ইকো সেন্সিটিভ ব্যাপারটা একটা কনজিউমারিস্ট একটা টার্ম, কারণ বড় বড় কারখানারা এবং উদ্যোগপতিরা যে লেভেলে পলিউশন করেন আমরা সে লেভেলে করি না। খুব সিম্পলি আমরা যদি একটা জিনিস জল নিয়ে বলেন, তাহলে আপনার এই প্রশ্নটা টালিগঞ্জের স্টুডিওতে করা উচিত যে ছোট ছোট প্লাস্টিকের জলের বোতলগুলো এখনো তারা কেন ইউজ করছে। আমাদের 3টে টি শার্ট নিয়ে প্রশ্ন করার আগে এটা অনেক বড় প্রশ্ন বলে আমার মনে হয়। আমার ধারণা গ্রহণ করা উচিত। এবার কতটা করবে, এই প্রশ্নটার জন্যই আমাদের এই অবস্থা আজকে, বুঝতে পারছেন? আপনার প্রশ্নের মধ্যেই বাঙালি যে মানে এন্টারপ্রাইজের যে অবনতি আজকে, তার পেছনে প্রাইমারি রিজন হচ্ছে এই প্রশ্নটা, যে কেন করবে। আমার প্রশ্ন হচ্ছে কেন করবে না, তাই না? নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করাতে এত ভয় কেন? এটাও তো নতুন না, টি শার্ট তো একটা নতুন জিনিস না, লুঙ্গিও একটা নতুন জিনিস না, তাই না? এস্থেটিকটা কি সেটা হয়তো একটা ডিরাইভড জায়গা থেকে আসছে, সেটাও নতুন নয়, কোনো কিছুই নতুন নয় পৃথিবীতে। হ্যাঁ, তো এই অবস্থায় দাঁড়িয়ে যদি বাঙালির অ্যাকসেপ্ট করতে অসুবিধা এতই বেশি থাকে, তাহলে খুব মুশকিল কিছুই করা সেখানে। তো আমি এভাবে ভাবি না। আমি এভাবে ভাবলে তো কিছু করতে পারবো না, থেমে যাব। হ্যাঁ, আমরা রিটায়ার করে যেতে হবে। তো সেটা না করে আমি ভাবছি আমার দিক থেকে আমি চেষ্টাটা চালু রাখবো, এবং আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আরো অ্যাক্সেসেবল করে দিতে পারি জিনিসটাকে। সেটা সিনেমায় ইমেজটা না দেখিয়ে যদি আমি একটা টি শার্টে ইমেজ দেখাই, তাহলে সেটা আরো বেশি ইন্টারেস্টিং হতে পারে একজন যুবক কিংবা যুবতীর জন্য। এবং যাদের কথা আমি ভেবে করছি এটা, যাদের সাথে আমি একাত্মবোধ ফিল করি, তারা এখনো কলেজে, তারা জাস্ট কলেজ থেকে হয়তো বেরিয়েছে। তাদের কাছে কি এতটা ব্যাগেজ আছে এখনো? আমার কিন্তু মনে হচ্ছে না, কারণ সারা ভারতবর্ষ কিন্তু এটার থেকে চলে গেছে। এবার বাঙালির যদি ওখানেই বসে থাকতে চায়, তাহলে খুব মুশকিল সেটা আর কি। এবং আমাদের সবাইকে একজোট হয়ে এটাকে লড়তে হবে। যেমন এই যেটা এখন দেখতে পাচ্ছেন নর্থ স্টোরে, সেটা একটা সিরিজ আছে সম্বরণের করা। সম্বরণ আমার ফুফ যে নতুন কাজটা আমরা করছি তার জন্য কিছু ডিজাইন করেছিল, এবং শুধু ও নয়, অনেকেই করেছে, খুবই ভালো ভালো আর্টিস্ট, সবাই বাঙালি, তারা সবাই করেছে। এবং একটা একটা করে আমরা সবার লাইনস রিলিজ করব। এটা হচ্ছে পিওরলি ডিজাইনের দিক থেকে, এগুলো সব বাঙালি আর্টিস্টরা করেছে তাদের কাজ, ঠিক আছে? আর এছাড়া যেগুলো থাকবে সেগুলো যেমন ব্র্যান্ডেড স্ট্রিটওয়্যার হয়, যে ব্র্যান্ডটা পুশ করছে, যেমন অড কিংবা ফুফ, এদের মার্চেন্ডাইজ থাকবে। এবং আমার যেটা মেন উদ্দেশ্য সেটা হচ্ছে যে আমাদের অল্টারনেটিভ যারা যারা কাজ করছে, অনেকে কাজ করছে, শুধু হিপ হপ নয়, এক্সট্রিম স্পোর্টস, ট্যাটু, আপনার কবি এবং লিটল ম্যাগাজিনস, সাহিত্যের দিকে, বিভিন্ন দিকে ছোট ছোট ক্রাউড নিয়ে বিভিন্ন গ্রুপস কাজ করছে। তাদের সবার সবকিছু করার ক্ষমতা নেই, এবং আমাদের যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে একটা মার্চেন্ডাইজ স্টোর দেওয়া, যেখানে যে কোনো আর্টিস্ট কিংবা কমিউনিটি তাদের মার্চেন্ডাইজ, তাদের ডিজাইন দিলে আমরা সেই মার্চেন্ডাইজ প্রডিউস করে দেবো, তারা সেগুলোকে বিক্রি করে কিছু রোজগার করতে পারে।